হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। স্যাভেজ 420 একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অ্যাকচুয়ালি স্যাভেজ 420 মনিটাইজেশন নেই, এর জন্য এটা রেগুলারলি স্ক্রিপ্ট করানো হচ্ছে না। মানে এই চ্যানেল থেকে মোটামুটি আমাদের মনোযোগ প্রায় সরে গিয়েছে, কারণ যেহেতু মনিটাইজেশন নেই, স্পন্সরশিপ ছাড়া একেবারে এখানে ভিডিও দেওয়ার মতো কোনো অবস্থা নেই। এবং আমরা এটাকে দুইবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি, দুইবার রিজেক্ট করে দেওয়া হয়েছে। আমাদেরকে বলা হয়েছে যে ক্যামেরা কন্টেন্ট দিলে, আমি যদি এখানে ভ্লগ করি বা ক্যামেরা দিয়ে কোনো কিছু করি, তারপর অ্যাপ্লাই করলে হয়তো দেওয়া হতে পারে। বাট আমি যেহেতু ভ্লগার নই, আমার জন্য এটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। ভ্লগ করা আমার জন্য খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার, কারণ আমি ক্যামেরার সামনে একেবারেই মদন একটা লোক। মানে বুঝতেই পারছো, আমি ক্যামেরার পেছনের মানুষ, ক্যামেরার সামনে মানুষ না। তো আমার জন্য ভ্লগ করে তারপর চ্যানেলটা ঠিক করা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আমি 3 মাস ধরে চেষ্টা করছি, মানসিকভাবে প্রিপেয়ার হওয়ার চেষ্টা করছি যে চ্যানেলটাকে ঠিক করার জন্য অন্তত 1 মাস ভ্লগ করি। তবে আশা করছি খুব শীঘ্র আমি সাহস পেয়ে যাবো, তারপর ভ্লগ স্টার্ট করে চ্যানেলটা ঠিক করে আবার আমরা কে ড্রামায় ফিরে যাবো। মানে মনিটাইজেশন যখন থাকবে তখন আমরা প্রতিদিন ভিডিও দিলে তো প্রবলেম নাই। তবে আপাতত চ্যানেলটাকে টিকিয়ে রাখার জন্য মাঝে মাঝে 2-1টা ভিডিও আমাদের দিতে হবে। তো সেই হিসেবে আজকে আমরা একটা ভিডিও দেবো, যেটা একটা ইতালিয়ান সিনেমা। এটার নাম হচ্ছে টেল অফ টেলস। আর এই সিনেমার মধ্যে মোট 3টা গল্প রয়েছে। তার মধ্যে 2টা গল্প আমরা র্যান্ডম ভিডিও চ্যানেলে অলরেডি পাবলিশ করেছিলাম, আর এই গল্পটা আমরা এই চ্যানেলে পাবলিশ করব। তো সিনেমার কাহিনীতে যাওয়ার আগে সিনেমা সম্পর্কে কিছু তথ্য দেই। সিনেমাটি রিলিজ হয়েছিল হচ্ছে 2015 সালে, এবং যেমন বলেছি মোট 3টা স্টোরি রয়েছে। আর এই সিনেমা বানাতে ব্যয় হয়েছিল বাংলাদেশি 150 কোটি টাকা। আর বক্স অফিসে শুধুমাত্র ইতালি থেকে আয় করেছিল হচ্ছে বাংলাদেশি 60 কোটি টাকা। আর বাকি কোনো হিসাব নেই, বাকি অন্যান্য দেশ থেকে কত টাকা আয় করেছে এটা জানা যায়নি। বাট এটার আইএমডিবি রেট অনেক ভালো, 10.6.4। তার মানে মোটামুটি অনেকেই পছন্দ করেছে। তো যাই হোক, আমরা ভিডিওতে চলে যাব। তবে তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে। তুমি চাইলে বিজ্ঞাপনটা দেখতে পারো কিংবা স্কিপ করে নিতে পারো, এটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি কোনোভাবেই তোমাকে জোর করবো না। তো আমি বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি, আর তোমার যদি মনে হয় তুমি বিজ্ঞাপন দেখবে তাহলে দেখতে পারো, কিংবা মূল ভিডিওতে যেতে পারো। গাইস, আজকে আমরা মোস্টওয়ে অ্যাপ সম্পর্কে জানবো। মোস্টওয়ে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত অনলাইন গেমিং প্ল্যাটফর্ম। আর এখানে রেজিস্ট্রেশন করলেই পাবে 150 টাকা ফ্রি বোনাস, আর প্রতি রেফারে পাবে আনলিমিটেড 1200 টাকা বোনাস। আর সাইন আপ করার সময় প্রোমো কোড টিউব 150 ব্যবহার করলে পাবে আরো 150 টাকা ফ্রি। আর মোস্টলি দিচ্ছে প্রথম ডিপোজিটে 100% বোনাস এবং দৈনিক 25% রিলোড বোনাস। আর জন্মদিনে পাবে 2000 টাকার জন্মদিন বোনাস। আর এই টি20 বিশ্বকাপে 25 মিলিয়ন নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আর জিলি টুর্নামেন্টে অংশ নিয়ে জিততে পারো ইয়ামাহা R15 ভার্সন 3, আইফোন 15 প্রো ম্যাক্স ও অসংখ্য পুরস্কার। আর তাছাড়াও প্রথম উইথড্রতে পাবে 88 টাকা বোনাস। আর তাই সকল বোনাস পেতে আমাদের পিন কমেন্ট থেকে মোস্টলি অ্যাপ বিনামূল্যে রেজিস্ট্রেশন করো এবং উপার্জনের যাত্রা শুরু করো। তবে এখানে একটা বিষয় লক্ষ্য রাখবে, আমরা যে অ্যাপ বা যে ওয়েবসাইটের বিজ্ঞাপন দিই না কেন, তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। তো এই সিনেমা যখন শুরু হয় তখনই আমাদের ফার্স্টে একটা মেয়েকে দেখানো হয়, যার পুরো শরীরটা রক্তাক্ত ছিল, এবং সে রাজদরবারে যখন আসে তার হাতে আমরা একটা ব্যাগ দেখতে পাই। আর ব্যাগের ভেতরে একটা ভয়ঙ্কর দেখতে একটা মাথা রয়েছে। আর এই দৃশ্য দেখে মেয়েটির সামনে সবাই, মানে রাজা সহ বাকি যারা রয়েছে সবাই মাথা নত করে। তো এখন আমাদের সবার মনে প্রশ্ন আসে যে এই মেয়েটিকে কার মাথা নিয়ে এসেছে, আর কেন এই মাথা দেখে সবাই মাথা নত করলো, এমনকি রাজা সহ মাথা নত করলো। তো এই প্রশ্নের উত্তরটা আমরা পাই হচ্ছে ফ্ল্যাশব্যাকে গিয়ে। তো আমাদের এই ঘটনার 6 মাস আগের দৃশ্য দেখানো হয়। তো আমরা দেখতে পাই মেয়েটা গান গাচ্ছে, আর আমরা জানতে পারি এই মেয়েটা এই রাজ্যের রাজকুমারী। আর রাজকুমারী প্রচন্ড গান ভালোবাসতো, আর এই কারণে সে রাজ্যের সবার সামনে বাবাকে গান শোনাচ্ছিল গিটার বাজিয়ে। আর রাজাও প্রচন্ড গানকে ভালোবাসতো, মনোযোগ দিয়ে মেয়েটির গান শুনছিল। কিন্তু কোথা থেকে হঠাৎ একটা মাছি এসে রাজাকে প্রচন্ড পরিমাণে জ্বালাচ্ছিল। তো এর ফলে রাজার বারবার মেয়ের গান শোনা থেকে মনোযোগ সরে যায়, আর রাজা মাছিটা মারার চেষ্টা করে, কিন্তু বারবার মাছিটাকে মারতে গিয়েও রাজা ব্যর্থ হচ্ছিল। আবার এদিকে মেয়ের গানটাও শেষ হয়ে যায়, আবার রাজাও মাছিটিকে ধরে ফেলে আর তারপর তালি দেয়। মানে রাজা কিন্তু এখানে মাছিটাকে মারে না, জাস্ট ধরে ফেলে। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, এটা কিন্তু পাগলা রাজা, এবং এই রাজ্যের মোটামুটি সবাই পাগল। তো যাই হোক, রাজা ওই মাছিটা ধরার পরে তাড়াতাড়ি করে কি ঘরের ভেতরে চলে আসে, আর তারপর হাতের মধ্যে পিন দিয়ে একটা ফুটো করে রক্ত বের করে, আর ওই রক্তটার মাছিকে খেতে দেয়। মানে এই রাজার কোনো বউ নাই, তাছাড়া আবার কোনো লুচ্চাও নাই। লুচ্চা হলে তো মনে করো কত রক্ষিণী মুক্ষিণী রয়েছে আনতে পারতো। তো এই জন্য এই রাজাটা খুব লনলি, তো তার একটা সঙ্গ দরকার, সেই হিসেবে মাছিটিকে সে সঙ্গ হিসেবে নিয়েছে। তো রক্তটা যখন বের করে তখন দেখা যায় মাছিটা রক্তর দিকে যাচ্ছে। তো রাজা, পাগলা রাজা এটা দেখে খুব আনন্দিত হয়, আর তারপর রাজা করে ওই মাছিটাকে অ্যাজ এ পেট অ্যানিমাল একটা কাচের বক্সে রেখে দেয়। আর তারপর আমরা দেখতে পাই যে রাজাটা মাছি পাওয়ার পর থেকে সবসময় মাছির সাথেই সময় কাটাতো, আর রাজার রক্ত খেয়ে মাছিটা ধীরে ধীরে বড় হতে শুরু করে, এবং তারপর ওই মাছির সাথে সে খেলতো, যেমন মাছির পেছনে ছোট্ট একটা খেলনা বেঁধে দিত, আর সেই মাছিটা সেই টয়টাকে টেনে নিয়ে চলতো। এটা দেখেই পাগলা রাজা অনেক খুশি হতো, এবং ওই মাছিকে বলতো তুমি যেদিন বড় হবে সেদিন ইচ্ছে মতো তুমি আমার সাথে যেখানে সেখানে ঘুরতে পারবে। আর তার একটু পরে রাজকুমারী আসে, আর রাজা করে কি তাড়াতাড়ি মাছিটা সামলায়, এবং তার বাবাকে বলে বাবা আমি কক্সবাজার বেড়াতে যাব, আমার কক্সবাজার ঘোরার খুব ইচ্ছে হয়েছে। আর এর উত্তরে রাজা বলে না না, একা একা তোমাকে কোথাও যেতে দেওয়া যাবে না, বিয়ের পরে ইচ্ছে মতো জামাই নিয়ে ঘুরো। তো রাজকুমারী তখন বলে তাহলে আমাকে আজকে বিয়ে করিয়ে দাও, আমি জামাই নিয়ে কক্সবাজার যাবো। তবে এর সাথে আরেকটা শর্ত রয়েছে, আমি যাকে বিয়ে করব সে খাটোকুটো করে লম্বা হতে হবে, কালাকুলা করে ফর্সা হতে হবে, মোটা কাটা করে ফিট হতে হবে, মানে মোট কথা সুদর্শন হতে হবে। তো রাজা তখন বলে হ্যাঁ অবশ্যই, আমি এরকম একটা ছেলের সাথে তোমাকে বিয়ে দেবো, কোনো সমস্যা নেই, আমার মেয়ে বলে কথা, সে কি জেনতেন ছেলের সাথে বিয়ে হবে, আমি আলামিনের সাথে তোমার বিয়ে দেবো। তো যাই হোক, এরপর দেখা
যায় রাজা সেই মাছিটিকে সব রকমের খাবার দিচ্ছিল, আর এত হাইফাই খাওয়ার কারণে মাছিটা আস্তে আস্তে বড় হতে থাকে। দেখেই বুঝতে পারছে এটা অবশ্যই সাধারণ মাছি না, অস্বাভাবিক একটা মাছি। তবে মাছিটার এইভাবে বড় হওয়া দেখে রাজার মনে অনেক আনন্দ জেগে ওঠে এবং আস্তে আস্তে মাছিটা মনে করে একটা মহিষের মতো বড় হয়ে যায়। বাট মাছিটার অনেক বয়স হয়ে গিয়েছে, প্রচন্ড পরিমাণ অসুস্থ হয়ে পড়ে হঠাৎ করে, এবং তারপর রাজা করে কি গোপনে একটা ডক্টরকে ডেকে নিয়ে আসে। আর এখানে উল্লেখ্য এই মাছিটা কিন্তু আজ পর্যন্ত রাজা ছাড়া কেউ দেখেনি, মানে কাউকে রাজা দেখায়নি। তো যাই হোক ওই ডক্টর যখন আসে এবং এই মাছিটাকে দেখতে পাতো দেখে ভয় পেয়ে যায় যে এটা আবার কোন ধরনের প্রাণী। আর ওই ডক্টর ছিল হচ্ছে মানুষের ডক্টর, সেই মাছির চিকিৎসা কি করবে সে কিছুই বুঝতে পারে না। আর এর ফলে মাছিটা চিকিৎসার অভাবে ধীরে ধীরে মারা যায়। আর এরপর যেটা হয়, রাজা তার প্রিয় বন্ধু মাছিটির শোকে শোকে প্রচন্ড পরিমাণে কান্নায় ভেঙে পড়ে এবং পাগলা হয়ে যায়। ও আবার ওদিকে মেয়ের বিয়ে দিতে হবে। তো রাজা করে কি সমস্ত রাজ্যে ঢোল পিটিয়ে অ্যানাউন্স করে দেয় যে রাজকুমারীর জন্য পাত্র খোঁজা হচ্ছে। তো এটা শুনে রাজকুমারী প্রচন্ড খুশি, বিয়া হইব, তারপর জামাই বাড়ি যাইব, কক্সবাজার যাইব। তো রাজার পর আবার করে কি ওই মাছিটার স্মৃতি রক্ষার্থে ওই মাছিটির চামড়া ছাড়িয়ে সেটাকে রোদে শুকায়, আর রোদে শুকানোর পরে সেটাকে রাজদরবারে টানিয়ে দেয় এবং রাজ্য ভরে ঘোষণা দেয় যে এই চামড়াটা কিসের, যে এটা বলতে পারবে তার সাথে রাজকুমারীর বিয়ে হবে। চিন্তা করো কেমন পাগলের পাগল। তো আশেপাশের সমস্ত সুদর্শন রাজকুমাররা আসে, আর রাজকুমারী যাকে দেখে তাকেই তো পছন্দ হয়, কিন্তু কেউ আর বলতে পারে না যে এটা কিসের চামড়া। কিভাবে বলতে পারবে? এটা কি লজিক্যালি তো পসিবল না, একটা মাছি এত বড় হবে এটা তো বিশ্বাসযোগ্য না। তো এইভাবে অনেক দিন যায়, কোনো রাজকুমারী বলতে পারে না যে এটা কিসের চামড়া। আবার রাজকুমারী অনেক দুঃখ পায়, এত সুন্দর সুন্দর হ্যান্ডসাম লাড়কাগুলো হাত থেকে মিস হয়ে যাচ্ছে। কিন্তু একদিন ভয়ঙ্কর দেখতে একটা জঙ্গলি মানুষ আসে যে কথাও বলতে পারে না, আর তখন প্রহরীরা তাকে আটকায়, মানে এখানে পার্টিসিপেট করতে দেবে না। বাট রাজার অনেক কনফিডেন্স, বলে ওকে ছেড়ে দাও, যেহেতু আমি ঘোষণা দিয়েছি আমার রাজ্যের সবাই এটার টেস্ট করতে পারবে, সবাই অংশগ্রহণ করতে পারবে, ও অংশগ্রহণ করুক। তো ওই জঙ্গলি মানুষটা যখন চামড়ার কাছে আসে সে নাক দিয়ে শুকিয়ে বলে দেয় যে এটা মাছির চামড়া। তো এই কথা শুনে রাজার মুখ তো কালো হয়ে যায়, আর রাজকুমারীও চিন্তায় পড়ে যায় ঘটনা কি ঘটলো। কিন্তু রাজা তখন মুখ কালো করেই বলে হ্যাঁ এটা সত্য, এটা মাছির চামড়া। আর রাজকুমারী তখন তো ভয় পেয়ে যায় যে এই লোকটাকে আমি কোনো হিসেবে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না, এর চেয়ে আলামিনকে বিয়ে করাই ভালো ছিল। কিন্তু আলামিনের সরকারি চাকরি নাই বলে হুদাই তাকে রিজেক্ট করে দিয়েছিলাম, কিন্তু এখন আমাকে পস্তাতে হচ্ছে। তো এরপর রাজকুমারী দুঃখে চলে যায় ছাদের উপর আত্মহত্যা করার জন্য। আর তখন রাজাও পেছন পেছন আসে এবং মেয়েকে বলে মা আলামিনের সরকারি চাকরি নেই এই জন্য তোকে যে বিয়ে দিইনি তা নয় ব্যাপারটা, আলামিন আসলে আগে মাতব্বরি করে বিয়ে করে ফেলেছে, এই জন্য তোর সাথে বিয়ে দিতে পারেনি, আর এই আয়োজনটা করেছি। তো রাজকুমারী তখন বলে এই কথা তুমি আগে কইবা না, কিন্তু তারপরও যে ঘটনা ঘটে গেছে আমি ওই লোক নিয়ে আমি সংসার করতে পারবো না, আমি লাভ দিয়ে পরে মারা যাবো। কিন্তু রাজা তখন বলে দেখ আমি তোর বাবা, আমি কথা দিয়েছি, আমার কথাটা তো তোর রাখতেই হবে, আমি তোর কাছে হাত জোর করে ভিক্ষা চাচ্ছি, এই বুড়ো বাবার কথাটা শোন, বুড়ো বাবার মান সম্মানটা রাখ। তো এরকম ইমোশনাল মার্কা কথা শুনে রাজকুমারী তো গলে যায়, আর তারপর নিজের জীবনের চিন্তা বাদ দিয়ে, আলামিনের চিন্তা বাদ দিয়ে ওই জঙ্গলি মানুষটার সাথে চলে যেতে শুরু করে। ওই জঙ্গলি মানুষটাকে টানতে টানতে নিয়ে যায় বনের ভেতরে, আর রাজকুমারী প্রচন্ড ক্লান্ত হওয়ার কারণে মাটিতে পড়ে যায়। আর তারপর সেই জঙ্গলি মানুষটি রাজকুমারীকে বলে তুমি আমার কাঁধের উপরে ওঠো। তো এরপর সে রাজকুমারীকে কাঁধে করে সেই পাহাড়ের উপর উঠতে থাকে। আর এখানে আমরা দেখতে পাই জঙ্গলি মানুষটি পাহাড়ের উপরে থাকে, ভাই কিভাবে খারাপ পাহাড় উঠছে, এবং ওখানে অনেক মৃত মানুষ প্রাণীর হাড়গোড় রয়েছে। আর তারপরে জঙ্গলি মানুষটি বলে আজকে থেকে তুমি এখানেই থাকবে, এটাই আমাদের ঘর। তো রাজকুমারী কিভাবে এই জায়গাতে থাকবে ভাই চিন্তা করো। কিন্তু জঙ্গলি মানুষটি টানতে টানতে রাজকুমারীকে তার কামরাটা দেখিয়ে দেয় এবং বলে এখানে কোনো অ্যাডজাস্ট বাথরুম টয়লেট নেই, তোমাকে এখানে আশেপাশে কাজ সারতে হবে এবং তারপর পাথর দিয়ে বাকিটুকু কমপ্লিট করতে হবে। তো রাজকুমারী এই কথা শুনে তারও ভয় পেয়ে যায় এবং কোনায় গিয়ে বসে পড়ে। কিন্তু জঙ্গলি মানুষটা ভাবে যে রাজকুমারীর অনেক বেশি খিদে পেয়েছে, তো এই জন্য জঙ্গলি মানুষটা করে কি একটা মানুষের একটা হাতে এনে রাজকুমারীকে খেতে দেয়। বাট রাজকুমারীকে এইগুলো খাবে? রাজকুমারী সারা জীবন গ্রিল খাওয়ার অভ্যাস। তো রাজকুমারী তখন ক্লান্ত শৈল আর ক্ষুধার্ত নিয়ে এক কোনায় বসে থাকে। কিন্তু জঙ্গলি মানুষটা তখন রাজকুমারীকে বলে ওই কোনাতে যেও না যেও না, ওখানে হাপ আছে। কিন্তু তারপরেও যখন রাজকুমারী শোনে না তখন ওই জঙ্গলি মানুষটি করে কি রাজকুমারীকে নিয়ে ধরে একেবারে তক্তায় পেরে রাশিয়া ইউক্রেন করে নেয়। তো এভাবেই রাজকুমারী ওই জঙ্গলি মানুষের হাতে রেগুলারলি নির্যাতনের শিকার হতে থাকে এবং রাজকুমারী বাঁচার সব ইচ্ছাই বাদ দিয়ে দেয় এবং ভাবতে থাকে যে না আমার জীবন এখানেই কাটাতে হবে, আমার বাপের, আমার পাগলা বাপের জন্য আমার জীবনটা এইভাবে গেল আর কি। আর এই জিনিসটা শুধুমাত্র এই রাজকুমারীর ক্ষেত্রে প্রযোজ্য নয়, এরকম সমাজে অনেক রাজকুমারী রয়েছে যারা সরকারি চাকরি বা প্রতিষ্ঠিত দেখে এরকম বুড়ো বুড়ো মানুষের সাথে বিয়ে করে সারা জীবন এভাবে চিন্তায় থাকে আর কি। তো যাই হোক এরপর আমরা দেখতে পাই রাজকুমারী মোটামুটি মেনেই নিয়েছে তার এখানেই থাকতে হবে। আর তারপর রাজকুমারী করে কি কাপড়টি পরিষ্কার করার সময় বাইরে কারো শব্দ শুনতে পায়। আর তারপর রাজকুমারী বাইরে বেরিয়ে এসে দেখে পাহাড়ের অন্য কোনায় একটা বয়স্ক মহিলাকে দেখা যাচ্ছে। তো রাজকুমারী সেই মহিলাটাকে বলে আমাকে একটা জঙ্গলি মানুষ ধরে নিয়ে এসেছে, প্লিজ আমাকে এখান থেকে বাঁচান। তো বয়স্ক মহিলা প্রথমে রাজি হয় না, কারণ সে জানে ওই জঙ্গলি মানবটা খুবই ভয়ঙ্কর। তবে তারপরেও রাজকুমারী বলে আপনার পায়ে পড়ি, আপনার সারা জীবন গোলাম হয়ে থাকবো, তবু আমাকে বাঁচান। আর তখন ওই বয়স্ক মহিলাটি বলে আচ্ছা ঠিক আছে, আমার 3টা ছেলে আছে, আমি আগামীকাল আমার ছেলেদের নিয়ে আসবো এবং আমার ছেলেরা তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাবে। তো এই কথা বলে বয়স্ক মহিলাটি সেখান থেকে চলে যায়। বাট রাজকুমারীর আশা ভেঙে যায়, এর কারণটা হচ্ছে রাজকুমারীর বিশ্বাস হচ্ছিল না যে ওই মহিলাটি আবার ওকে বাঁচাতে আসবে। তো রাজকুমারীর মনের দুঃখে ওই জঙ্গলি মানুষের সাথে পশুর চামড়া ছাড়াচ্ছিল। আর তারপর রাজকুমারী করে কি একটা চামড়া রোদে শুকানোর জন্য বের হয়। কিন্তু তখনই সে একটা সুন্দর ছেলেকে দেখতে পায়, হ্যান্ডসাম, খুবই হ্যান্ডসাম। আর ওই ছেলেটা ওকে ডাকছিল
চলে যায়, এইদিকে আসছো আসছো। তো রাজকুমারী তখন বুঝতে পারে এইটাই মনে হয় বয়স্ক লোকটির ছেলে হবে যে আমাকে বাঁচাতে এসেছে। আর তখন ওই বয়স্ক মহিলাটা ওই পাশে আসে এবং বলে যে আমার ছেলের কাঁধে ওঠো, ওর কাঁধে উঠে চলে আসো। তো এরপর রাজকুমারী করে কি ওই ছেলেটির কাঁধে উঠে, আবার তারপর ওই ছেলেটি একটা দড়ির উপর দিয়ে আস্তে আস্তে হাঁটতে শুরু করে। মানে চিন্তা করো ভাই, সার্কাস দেখাচ্ছে। তো যাই হোক, দড়ির পাশে আমরা দেখতে পাই ওই বৃদ্ধা মহিলার বাকি 2 ছেলে রয়েছে আর কি, মানে ফুল ফ্যামিলি রয়েছে, অপেক্ষা করছে। আবার ওইদিকে জঙ্গলি মানুষটা খেয়াল করে যে রাজকুমারী আসছে না, ও বুঝতে পারে যে ঘাপলা রয়েছে। তো ও যখন চেক করতে বের হয় দেখতে পায় যে অলরেডি ওর বউ পালাচ্ছে। আর তখন জঙ্গলি মানুষটা করে ওই দড়ি ধরে ঝুলে ঝুলে ওই কোণে আসতে লাগে। বাট অল্পের জন্য ওই বৃদ্ধা মহিলাটি দড়ি কাটতে সমর্থ হয় এবং ওই জঙ্গলি মানুষটি পাহাড় থেকে নিচে পড়ে যায়। আর এই কারণে সবাই অনেক খুশি হয়ে যায়। আর তারপর আমরা দেখতে পাই রাজকুমারী ওদের সাথে খুশি মনে বাড়ির দিকে যাচ্ছে। এত সুন্দর একটা শাশুড়ি পেলো, তার উপর 3টা জামাই, চিন্তা করো। তো এরপর রাজকুমারী ওই বুড়ি মহিলার 3 ছেলে বুড়ি যখন গাড়ি করে পাহাড়ের নিচের দিকে নামছিল, তখনই হঠাৎ করে ওই জঙ্গলি মানুষটা এসে ওদের উপর আক্রমণ করে। তার মানে হালা মরে নাই, কই মাছের জান। তো এখানে জঙ্গলি মানুষটার সাইজ দেখতে পাচ্ছ অনেক শক্তিশালী আর গায়ে অনেক শক্তি ছিল। আর তারপরে জঙ্গলি মানুষটা করে কি বৃদ্ধ মহিলার 2 ছেলেকে মেরে ফেলে। আর তারপর বয়স্ক মহিলাটি ওই রাজকুমারী আর তার ছোট ছেলে, সবচেয়ে হ্যান্ডসাম ছেলে, সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং এরা 3 জন পাহাড়ে আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। বাট ওই জঙ্গলি মানুষটার ঘ্রাণ শক্তি তো অনেক, এটা আমরা জানি। সে ঘ্রাণ শুকে শুকে ওদের কাছে পৌঁছে যায়। আর তখন ওই হ্যান্ডসাম ছেলেটা করে ওর কাছে যে মদ ছিল সেই মদ মুখে নেয় এবং তারপর আগুন ধরে সেই জঙ্গলি মানুষটার উপর আগুন ছুড়ে মারে। বাট এতে জঙ্গলি মানুষটার কিছুই হয় না, সে আগুন নিভিয়ে ফেলে। আর তারপর জঙ্গলি মানুষটা প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং ওই ছেলেটাকে মুহূর্তের মধ্যে মেরে দেয়। আর তারপর ওই ছেলেটির মাকেও মেরে ফেলে। তো এটা দেখে রাজকুমারী সেখান থেকে পালানোর জন্য পাহাড়ের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে দেখা যায় আর কোনো রাস্তা নেই, মানে সামনে পাহাড়, রাস্তা আটকে গিয়েছে। আর রাজকুমারী তখন বুঝতে পারে যে না, আর কিছু করার নেই, আমার সাফারি কিরকিরা হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাই ওই জঙ্গলি মানুষটি রাজকুমারীকে ধরে ফেলে, অনেক মারধর করে, বাট রাজকুমারীকে একেবারে মারে না। আর তখন রাজকুমারী করে কি মেনে নেয় যে এটাই আমার জামাই, হোক জঙ্গলি কিন্তু বাকি সবকিছু তো ভালো। তো জঙ্গলিকে জড়িয়ে ধরে। তো এর ফলে জঙ্গলি মানুষটা কিছুটা শান্ত হয়। আর জঙ্গলি মানুষটা মেয়েটিকে বলে তুমি আমার কাঁধে ওঠো। আর এরপর মেয়েটি করে কি পেছনে যায়, কিন্তু রাজকুমারী জঙ্গলি মানুষটির ঘাড়ে না ওঠে ও যে ওই বয়স্ক মহিলার কাছ থেকে ছুরি পেয়েছিল সেই ছুরিটা দিয়ে জঙ্গলি মানুষটির গলায় পোষ মেরে দেয়। আর এর ফলে জঙ্গলি মানুষটির গলা দিয়ে প্রচন্ড পরিমাণে রক্ত বেরোতে শুরু করে এবং বুঝতেই পারছো জঙ্গলি মানুষটি মারা পড়ে। আর তারপর রাজকুমারী করে ওই জঙ্গলি মানুষটির মাথা কেটে নেয়। আর এই দিকে আমরা দেখতে পাই রাজা তো তার মেয়েকে হারিয়ে প্রচন্ড পরিমাণে অসুস্থ, পাগল হয়ে গিয়েছে। আগেই পাগল ছিল, এখন ফুল পাগল, মানে ফুল পাগল কারো বেশি পাগল হয়ে গিয়েছে, পাগল স্কোয়ার। রাজ্যের সকল ডাক্তাররা এসেছে, কেউ যোগ দিয়ে চিকিৎসা করছে, কেউ ইঁদুর দিয়ে চিকিৎসা করছে, মানে যত ধরনের চিকিৎসা আছে করছে, কিন্তু কোনোভাবেই রাজা ঠিক হচ্ছে না। মানে রাজার দুঃখ একটাই যে আমি কি করলাম, কি হলো, আমার সন্তানটাকে আমি এই অবস্থায় ফেলে দিলাম। কিন্তু তখনই রাজা শুনতে পায় যে রাজকুমারী রাজদরবারে ফিরে এসেছে। তো রাজা তখন দ্রুত বিছানা থেকে দৌড়ে রাজদরবার আসে। আর রাজা দেখে রাজকুমারী নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে, তো এবং সারা শরীরে রক্ত মাখা। তো রাজকুমারীর পর ধীরে ধীরে সামনে এগিয়ে আসে এবং বস্তা থেকে একটা মাথা বের করে এবং বলে এই দেখো, আমি আর তোমার মেয়ের জামাই একসাথে বেড়াতে এসেছি। তো রাজকুমারীর মুখে এই কথা শোনার পরে রাজা হাঁটু গেড়ে বসে পড়ে। মানে রাজা তার ভুল বুঝতে পারে এবং তার মেয়ে যে একটা নতুন জীবন পেয়েছে এবং তার যে কত কষ্ট হয়েছে এটা বুঝতে পেরে হাঁটু গেড়ে বসে পড়েছে আর কি। এর সাথে রাজদরবারের বাকি যত মানুষ ছিল তারাও রাজার সাথে হাঁটু গেড়ে বসে পড়ে। আর তারপর রাজা 2 হাত মাটিতে দিয়ে তার মাথাটি মাটির সঙ্গে লাগিয়ে রাজকুমারীকে বলে আমাকে ক্ষমা করে দে মা, আমার ভুল হয়ে গিয়েছে। তো রাজার এই কান্না দেখে রাজকুমারীও কাঁদতে শুরু করে এবং বাবাকে ক্ষমা করে দেয়। আর রাজকুমারীর এই সাহসিকতা দেখে পরবর্তী এই রাজ্যের কর্ত্রী হিসেবে রাজকুমারীকে রানী বানিয়ে দেওয়া হয় এবং রাজকুমারীর মাথায় রাজমুকুট পরানো হয়। আর রানী হওয়ার পরে রাজকুমারীর সিদ্ধান্ত নেয় সে ইউটিউবার আলামিনকেই বিয়ে করবে, এটাই তার শেষ সিদ্ধান্ত। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। তো যাই হোক, আশা করছি সিনেমাটি তোমাদের ভালো লাগেনি, তবে আমার যে খারাপ লেগেছে এরকম না, আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। আর লাস্টে একটা বিজ্ঞাপন রয়েছে, আমি অ্যাড করে দিচ্ছি, এটা আমাদের র্যান্ডম স্টোর, একটু বিজ্ঞাপনটা দেখে তারপর যেও। টেক কেয়ার, বাই। আর গাইজ যারা ফুল ভিডিও দেখেছো তাদের জন্য একটা গুড নিউজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের একটা ক্লোথিং স্টোর রয়েছে, তোমরা সবাই সেটা জানো। আর আমাদের ক্লোথিং স্টোরটা একটু ডিফারেন্ট, এর কারণটা হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো তোমার টি শার্টটি ডিজাইন করে নিতে পারো। মনে করো গুগল থেকে যে কোনো একটা গ্রাফিক্স তুমি ডাউনলোড করে দিলে, বা সামনে কোন গ্রাফিক্স থাকবে, পেছনে কোন গ্রাফিক্স থাকবে, বা তুমি তোমার বন্ধু বা বান্ধবীকে তার স্পেশাল ডেতে স্পেশাল একটা টি শার্ট গিফট করতে চাও, তাহলে আমাদের ওখান থেকে তুমি অর্ডার করতে পারো। আর র্যান্ডম স্টোরকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য র্যান্ডমের কো ওনার নাফিসের সাথে মিলে আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি, যেখানে তোমরা যদি আমাদের স্টোর থেকে টি শার্ট কেনো তাহলে তোমাকে একটা কুপন দেওয়া হবে। আর সেই কুপনের এক পার্ট থাকবে আমাদের কাছে, এক পার্ট থাকবে তোমাদের কাছে। এবং এই ক্যাম্পেইনটা চলবে হচ্ছে 3 মাস পর্যন্ত, এবং এই 3 মাস পরে আমরা সেই কুপনগুলো নিয়ে লাইভে এসে লটারি করব। আর ওই লটারির মাধ্যমে আমরা অনেক ধরনের পুরস্কার দিতে চলেছি, যেমন এর মধ্যে রয়েছে একটা জিক্সার মোটরসাইকেল, একটা আইফোন, এছাড়াও নগদ 20,000 টাকাও পুরস্কার থাকবে, তার সাথে আরো ছোট বড় অনেক পুরস্কার থাকবে। তো আমি আশা করছি তোমরা সবাই এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করবে, অন্তত একটা টি শার্ট কিনে হলো, এবং আমাদের এই ক্যাম্পেইনটা সফল করতে সহায়তা করবে। আর আরো বিস্তারিত জানতে তুমি আমাদের পেজে চলে যাও, পেজের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে, র্যান্ডম স্টোরের লিঙ্কটা, এবং ওখানে আমাদের র্যান্ডম স্টোরের যে কো ওনার সে ভিডিওর মাধ্যমে সবকিছু তোমাকে বুঝিয়ে বলবে। তো রিকোয়েস্ট থাকলো তোমরা একবার র্যান্ডম স্টোরে যাও এবং সেখান থেকে পুরো প্রসেসটা জেনে নাও এবং অবশ্যই এই ক্যাম্পেইনটা সফল করো।
তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।